হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেন্স 420 আজকে আমরা এমন একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটি বাস্তব ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। সিনেমাটি তৈরি করা হয়েছে জাপানে 2021 সালে। সিনেমাটির IMDb রেট হচ্ছে 10-এ 7.2। আর এই সিনেমাটির গল্পটা অনেক ইন্টারেস্টিং। সিনেমাটির গল্পটা হচ্ছে এই যে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ নিয়ে অতিরঞ্জিত করা হয় না, এই যে টিভি মিডিয়া, তারপর ওই যে তোমার ইউটিউবার যে রয়েছে, একটা কিছু পাইলে সত্য হোক মিথ্যা হোক সেটাকে অনেক বেশি অতিমাত্রায় নিয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা যেটা করে ফ্যাক্ট বাদ দিয়ে শুধুমাত্র কিভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়, ভিউ বাড়ানো যায়, এইগুলো নিয়ে কাজ করে থাকে। আর এর ফলে ওই সব ফ্যামিলি যারা এটার ভিকটিম তাদের মানসিক অবস্থা কি হয় সেটা এই সিনেমাতে অনেক সুন্দর করে বোঝানো হয়েছে। তো আশা করছি সিনেমাটি তোমাদের পছন্দ হবে। তো ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা মূল ভিডিওতে যাচ্ছি। তুমি ব্রেকটা কাইন্ডলি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমা যখন শুরু হয় তখন আমরা একটা টিনেজ মেয়েকে দেখতে পাই যে মার্কেটে নেল পলিশ পছন্দ করছিল। আর তখন হঠাৎ সুপার মার্কেটের মালিক ওয়াগি তার হাত ধরে ফেলে। মানে সুপার মার্কেটের যে মালিক বা ম্যানেজার, সে ওই মেয়েটিকে চুরির সন্দেহ করেছে। তো সে ঠিক করে যে ওই মেয়েটিকে নিয়ে সে ব্যাগ চেক করবে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। মেয়েটি হঠাৎ করে খুবই ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালাতে শুরু করে সুপার মার্কেট থেকে। তো মালিক ওয়াগিও তখন আর পেছনে পেছনে দৌড়ায়। তো মেয়েটি যখন রাস্তাতে দ্রুত দৌড়াচ্ছিল এবং ওয়াগি প্রায় যখন মেয়েটিকে ধরতেই যাচ্ছিল, তখনই এমন একটা ঘটনা ঘটে যার জন্য এই পুরো সিনেমাটি। অ্যাকচুয়ালি এখানে একটা কথা না বললেই নয়, সিনেমাটার কাহিনী তোমার কাছে মাঝে মাঝে স্লো মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি আমার মনে হয় সিনেমাটি একবার তোমার দেখা উচিত। কারণ সব জিনিস তো এন্টারটেইনিং এর জন্য হয় না, বোঝার জন্য বা এক্সপিরিয়েন্সের জন্য অনেক সিনেমা দেখা উচিত। তো সেরকম একটা সিনেমা এটা। তো যাই হোক, ওয়াগি যখন ওই মেয়েটিকে প্রায় ধরতেই যাবে তখনই তো মেয়েটার একটা দুর্ঘটনা হয়। মানে একটা গাড়ি মেয়েটিকে ধাক্কা দেয়। তবে ওই গাড়ির যে মহিলা চালক ছিল সে পুরোপুরি চেষ্টা করেছিল গাড়ি ব্রেক করতে, কিন্তু তারপরও সবকিছু এত দ্রুত ঘটেছে যে সে ধাক্কাটা পুরোপুরি এড়াতে পারেনি। তো যাই হোক, ভাগ্য ভালো মেয়েটি মারা যায়নি, বড় চোট পড়েনি। মেয়েটি মাটিতে পড়ে গিয়েছে এবং অনেক কষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, বাট ঠিক তখনই পেছন থেকে একটা বড় ট্রাক এসে ওকে পিষে দেয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে মেয়েটার জীবন শেষ হয়ে যায়। তো সুপার মার্কেটের মালিক এই দৃশ্য দেখে পুরো থমকে দাঁড়িয়ে যায়। আর মহিলা চালক যে ছিল সে তো আগেই ব্রেক চেপেছিল, তার ব্রেকে তো ওই বাচ্চাটি মরেনি, কিন্তু ট্রাক ড্রাইভার যে সেও নিজেকে নির্দোষ দাবি করছিল। তাহলে ভুলটা কার ভাই? আর ওইদিকে আমরা দেখতে পাই থানায় ওই মেয়েটার বাবা, যার নাম হচ্ছে মিৎসুরু, সে মেয়েটার লাশটা শনাক্ত করতে আসে, কিন্তু লাশের অবস্থা এত খারাপ ছিল যে চেনাই কঠিন ছিল। আর বুঝতেই পারছো একজন বাবার জায়গা থেকে মেয়ের এই অবস্থা দেখলে কেমন লাগতে পারে। আর এরপর তার এক্স ওয়াইফ আসে। এক্স ওয়াইফ হলো এই মেয়েটির আপন মা আর কি। তো এরপর সে যখন দেখতে যায় তার মেয়েকে, তখন মিৎসুরু তার এক্স ওয়াইফকে শেষবারের মতো তার মেয়েকে দেখতে দেয় না, কারণ সে চায়নি তার এক্স ওয়াইফ তার একটা মাত্র মেয়ের এমন অবস্থা দেখতে পাক। আর অন্যদিকে পুলিশ তো তদন্ত করা শুরু করে দিয়েছে। তো এখানে তদন্ত করে বা সিসি ক্যামেরা থেকে যেটা জানা যায়, মহিলা চালকেরও কোনো দোষ নেই। সে গাড়ি দ্রুত চালাচ্ছিল না, সে নেশায়ও ছিল না, কোনো ট্রাফিক নিয়মও ভঙ্গ করেনি, গাড়ির কাগজপত্র ঠিক রয়েছে, ড্রাইভিং লাইসেন্সও রয়েছে। তবে তারপর ওই মহিলা চালক সবচেয়ে বেশি আফসোস করছিল ওই যে ওই মেয়েটার মৃত্যুর জন্য আমিই দায়ী। আর অন্যদিকে ট্রাক ড্রাইভার, সে তো নিজেকে বাঁচানোর জন্য জোরালো চেষ্টা করছিল এবং তার দিক থেকেও দেখা যায় তার কাগজপত্র ঠিক রয়েছে, কোনো ট্রাফিক আইন ভাঙেনি, লাইসেন্স কাগজপত্র ঠিক রয়েছে, কিন্তু ওটা ছিল একটা হাইওয়ে আর এই কারণে ওখানে গাড়িগুলো খুব স্পিডে চলে। তো ট্রাক ড্রাইভার বলে, আমি তো টাইম মতো মেয়েটিকে দেখে ব্রেক চেপেছিলাম, কিন্তু আমার গাড়ি অনেক বেশি হ্যাভি ছিল যার জন্য থামতে দেরি হয়েছে, এটা গাড়ির যান্ত্রিক ত্রুটি। আর তাছাড়া আমি যদি চোর হতো আমি তো দুর্ঘটনার পরে পালাতাম। তো এই জন্য পুলিশ প্রাথমিক তদন্তে এই জিনিসটাকে রাস্তার দুর্ঘটনা হিসেবে মেনে নেয়। মানে বুঝো ব্যাপার
ব্যাপারটা কি হলো, এটা একটা রাস্তার দুর্ঘটনা এবং এটা কিন্তু সত্যি কথা, মিথ্যা কথাও না। হঠাৎ করে তুমি যদি দৌড় দিয়ে রাস্তার মাঝখানে যাও, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, ওই ড্রাইভারদের তো দোষ না। কিন্তু গল্প এখানেই কিন্তু শেষ হয় না। আর কেউ ষড়যন্ত্রের গন্ধ না পেলেও মিডিয়া এখানে বড় ধরনের ষড়যন্ত্রের গন্ধ পায়। মানে মিডিয়ার একটা কিছু করতে হবে, একটা বাচ্চা মেয়ে মরেছে, তো মিডিয়ার সঙ্গে সঙ্গে করে ওই মেয়েটার পিছু নিতে থাকা সুপার মার্কেটের মালিক ওয়াগির দিকে ইঙ্গিত করে যে ঘটনা হয়তো ওইখান থেকেই ঘটছে, ওইখান থেকে না ঘটলেও রাস্তায় আসবে কেন, সুপার মার্কেটের মালিক কোন ধরনের মানুষ, মানে এই প্রশ্নটা ওঠায় এবং এইটা পুরো দেশে একটা বিতর্কের সূত্রপাত করে। আর মিডিয়া তার ব্যাপারে কি এলাকাবাসীর কাছ থেকে তথ্য নেওয়া শুরু করে, মানে ওই মার্কেটের মালিকের ব্যাপারে। তো সবাই নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে ওয়াগির সম্পর্কে মতামত দেয়। ফর এক্সাম্পল আমার কথাই যদি বলি, আমার এলাকায় তুমি যদি আসো, আমি অনেকের কাছে একবারে মনে করো পীর সাহেবের মতো অনেক বেশি ভালোবাসে, আবার অনেকে আমাকে দেখতেই পারে না। তো সেই হিসাবে কেউ ওয়াগিকে বলে শান্ত, লাজুক আর দয়ালু মানুষ, আবার কেউ কেউ বলে সে একাকী থাকা অন্ধকার মনের একটা হিংস্র স্বভাবের মানুষ। তো এসব ভিন্ন ভিন্ন মত নিয়ে, তবে এগুলো নিয়ে ওয়াগির মাথা ব্যথা ছিল না। ওয়াগি মূলত ভেতরে ভেতরে সেই মেয়েটির মৃত্যুর জন্য গভীর অপরাধ বোধ অনুভব করছিল, আর এই অপরাধ বোধের কারণেই সে আমন্ত্রণ না পেয়েও ওই মেয়েটির শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হয় এবং তার বাবার কাছ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চায়। কিন্তু যখনই তারা এটা নিয়ে কথা বলতে শুরু করে, তখন ওই মেয়ের বাবা উগ্র হয়ে যায়। বাট এখানে ওয়াগি বলে, আমি কখনো ভাবিনি যে আপনার মেয়ের সাথে এরকম কিছুটা ঘটবে। তো এই কথা শুনে মিৎসুর রেগে যায় এবং বলে, কি বোঝাতে চাও, আমার মেয়ে চুরি করেছিল এই জন্য দৌড়ানি দিয়েছিলে? আর তোমার সুপার মার্কেটের সিসিটিভি ক্যামেরায় তো আমার মেয়েটি যে চুরি করেছে এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর তুমি যখন ব্যাগ চেক করতে যাচ্ছিলে তখন আমার মেয়েটি ঘাবড়িয়ে পালিয়েছিল, তো তোমার জন্য আমার মেয়ে মারা গিয়েছে। তো এই কারণে ওয়াগি নিজেকে যে রক্ষা করবে তার পক্ষে শক্ত কোনো প্রমাণ ছিল না। আর এখানে মিৎসুর আরো বলে, আমার মেয়েকে তো আমি কখনো মেকআপই করতে দেখিনি, আর এর জন্য আমি বিশ্বাস করতে পারছি না যে আমার মেয়ে নেল পলিশ চুরি করতে পারে, এবং আমার সন্দেহ যে তুমি আমার মেয়ের উপর মিথ্যা অভিযোগ চাপিয়েছিলে কিংবা ওর উপর কোনো খারাপ কিছু করেছো, এর জন্য ও ভয়ে দৌড় দিয়েছিল। মানে খারাপ কিছু বলতে সেক্সুয়াল ইঙ্গিত করেছে। কিন্তু এই কথা শুনে ওয়াগি রেগে যায়, কিন্তু ওয়াগি যখন রাগ দেখায় তখন ওই মেয়ের বাবা উল্টো ওকে মারতে যায়। আর ওইখানে তখন মিডিয়া রিপোর্টার চলে আসে একেবারে ক্ষুধার্ত হাইনার মতো, এবং তারা ক্যামেরা নিয়ে দৌড়ে ছবি তুলতে যায়। মানে এখানে মারামারি একটা দেখতে পারলে টিআরপি টিআরপি টিআরপি। আর এই ঘটনার প্রভাব কিন্তু এই সুপার মার্কেটেও পড়ে, যেখানে একসময় প্রচন্ড ভিড় হতো সুনামের জন্য, সেখানে এখন মানুষই আসে না, এবং কিছু কর্মী তো বদনামের ভয়ে চাকরিও ছেড়ে দিয়েছে। আর এর থেকে খারাপ কথা হলো, ওয়াগির অবস্থা যত খারাপ হচ্ছিল, মিডিয়া তাকে আরো ঘিরে ধরতে শুরু করে এবং তারা জেনে বুঝে এমন সব প্রশ্ন করতো, এমন কিছু কথা বলতো যাতে জনগণের রাগ আরো বাড়ানো যায়। তো যেমন একটা রিপোর্টার জিজ্ঞাসা করে, আপনার কি মনে হয় না এটা আপনার ভুল ছিল? ও যদি চুরি করেও থাকে, একটা বাচ্চা মানুষ, ওকে দৌড়ানি দেওয়া কি আপনার ঠিক হয়েছে? তো ওয়াগি তখন বলে, দেখুন আমি জাস্ট আমার কাজ করেছি, তবে তারপরেও যদি আমি কোনো ভুল করে থাকি, আমি আমার পুরো জীবন প্রায়শ্চিত্ত করার জন্য প্রস্তুত। কিন্তু ওর আইডিয়াও ছিল না যে মিডিয়া এমন ভাবে ওকে উপস্থাপন করেছে, ও যাই বলবে মানুষরা তাই ওকে ঘৃণা করবে। তবে মিডিয়া যে কোনো ভাবে জাস্ট ওয়াগিকে চায় বাজে কোনো কিছু প্রমাণ করতে। তো দুর্ঘটনার এক সপ্তাহ পরে একজন সাংবাদিক ওয়াগিকে আবারও জিজ্ঞাসা করে, তোমার মতামত কি, এত তোমাকে নিয়ে এত কথা হচ্ছে? তো ওয়াগি এবার সত্য বলা শুরু করে। ওয়াগি বলে, হ্যাঁ এটা নিয়ে আমি অনুতপ্ত, কিন্তু আপনারা অনেক বেশি করেছেন। কিন্তু তখন মিডিয়ার সাংবাদিকরা করে কি, দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে, প্রোগ্রামের রেটিং বাড়ানোর জন্য এই কথাগুলো ভুলভাবে তথ্য ছড়ায়। মানে মিডিয়া ওয়াগিকে এমনভাবে দোষী মানুষ হিসেবে দেখাচ্ছিল যার ফলে সবাইকে খারাপ চোখে দেখবে। আর এই ঘটনার পরে ওয়াগির জীবন একবারে নরকের মতো বদলে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ ওকে দেখে ছবি তুলতো, সুপার মার্কেটের দরজার সামনে গালিগালাজ লেখা থাকতো, ঘৃণায় ভরা গাফিতি থাকতো এবং নানা রকম মিথ্যা অভিযোগ আসা শুরু করে। আর সুপার মার্কেটের ফোন তো বেজেই চলতো, মানুষ কল করে খালি অশ্লীল গালি দিত এবং ওর যে পরিবারের সদস্য তাদেরকেও গালি দিত। এবং কিছু কিছু নেটিজেনরা তো মিডিয়ার তথাকথিত প্রমাণের ভিত্তিতে নিজেরাই ওকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যে ওকে পুড়িয়ে দেওয়া উচিত, জ্বালিয়ে দেওয়া উচিত। মানে পুরো সমাজ এখন ওয়াগিকে গিলে খেতে চাচ্ছে, অথচ ওর কোনো দোষই নেই। সিরিয়াসলি তার রেপ করেনি একটা বাচ্চা মেয়েকে বা ওরকম খারাপ কিছু করে নাই। আমার বাড়িতে একটা চোর চুরি করতে আসছে, ওকে আমি দৌড়ানি দিছি, ও গাড়ির তলে পড়ে মারা গেছে, ভিকটিমকে আমি, ব্যাপারটা এরকম। কিন্তু ওই চোরটা ছিল বাচ্চা, যার জন্য আমার দোষ। আর এইদিকে আমরা দেখি সুপার মার্কেটের একটা বয়স্ক মহিলা কর্মচারী ওয়াগিকে বলে, তোমার এতদিনের সময় এসেছে নিজের পক্ষে সামনে এসে কিছু কথা বলা। কিন্তু চুপচাপ স্বভাবই ওয়াগি জাস্ট হালকা একটা হাসি দেয় এবং মিডিয়া এবং জনগণের দোষারোপ চুপ করে সহ্য করে যাচ্ছিল। কিন্তু সেই বয়স্ক মহিলা নিজেকে আর আটকে রাখতে পারে না, কারণ ওর সাথে যারা চলাফেরা করেছে তারা জানো কেমন মানুষ। ফর এক্সাম্পল, আমার নামে যদি একটা মিথ্যা কথা ওয়ার্ল্ড ছড়ায়, তারা তো আমাকে চেনে না, কিন্তু ওই মিডিয়া যা চেনাবে সেভাবে চিনবে। কিন্তু আমার কাছের মানুষ যারা, তারা তো জানে আমি কেমন, তাদের তো এটা খারাপ লাগবে, তারা তো সত্যটা বলতে চাইবে। ব্যাপারটা এরকমই। তো ওই মহিলাটা করে কি, নিজে থেকে রাস্তায় নেমে পথচারীদের লিফলেট বিলাতে শুরু করে। আর সেগুলোর উপর লেখা ছিল, দয়া করে মিথ্যা গুজবের কারসাজিতে কান দেবেন না, সত্যটা বোঝার চেষ্টা করুন। কিন্তু মানুষ সত্য শুনতে পছন্দ করে না, মানুষ পছন্দ করে খালি ঝামেলা, গ্যাঞ্জাম, নেগেটিভ জিনিস, মানে বিস্তারিত কেউ জানতে চায় না। এবং সমাজ আগে থেকে ওয়াগিকে জাস্ট একটা অপরাধী হিসেবে মেনে নিয়েছে। তারপর মিডিয়া তো সবসময় আগুনে ঘি ঢালার কাজ করছিলই। তো ধীরে ধীরে কি হয়, ওয়াগি সবাই রাগ আর ঘৃণার একমাত্র নিশানায় পরিণত হয়। ধরো বোতাসকে বাদ দেয় নাই, রাগ ওয়াগির উপরে। আজকে হাগা ক্লিয়ার হয় নাই, রাগ ওয়াগির উপরে। কিন্তু ঘটনা আরো বাড়তে শুরু করে, কারণ এই দিন যত যাচ্ছিল কিছু মানুষ আবার ওয়াগিকেও সমর্থন করা শুরু করে ফেসবুকে। কারণ বুঝো, সব ধরনের চিন্তা ভাবনার মানুষই তো আছে, যে ওয়াগি
ওয়াগির এখানে কি দোষ? ও তো ওকে রেপ করেনি, ওকে মারেনি, কাটেনি। সুপারমার্কেট থেকে অবশ্যই হয়তো কিছু চুরি করেছিল, বা চুরি না করুক, ও যদি সৎ থাকতো ওই মেয়ে তাহলে দাঁড়িয়ে থাকতো, ও দৌড় দেবে কেন? সে তো তার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছে। উল্টো দোষ হচ্ছে সেই মেয়েটার বাবার, যে তার মেয়েকে সঠিক শিক্ষা দেয়নি, বা বাবা ওই মেয়েটার হয়তো খেয়াল রাখে না, খেয়াল রাখলে ওই মেয়েটা তার বাবাকে কল করতো। তো এর ফলে কি হয়, এবার আবার তোমার দাবার চাল ঘুরে যায়, কাহিনী যায় এবার ওই মেয়েটার বাবার উপরে, এবং তার বাড়ির বাইরে পোস্টার লাগানো হয় এবং বলে এই বাবা তার নিজের মেয়েকে চোর বানাতেও ব্যর্থ হয়েছে, নিশ্চিত সে চোর হবেই। মানে ওর বাবাকেও তিরস্কার করা শুরু করে। আবার এইটা যখন মিডিয়া দেখতে পায়, মানে নেটিজেনদের কথা, তখন মিডিয়া আবার ওই দিকে গড়ান দেয়, তারা ক্ষুধার্ত সিংহের মতো আবার ঝাঁপিয়ে পড়ে, এবং তারা এবার যেটা প্ল্যান করে যে এই মেয়ের বাবার পেছনের কোনো ইতিহাস আছে কিনা, খারাপ ইতিহাস, কোনো জায়গায় কোনো চুরি করছে কিনা, ড্রাগ করছে কিনা, রেপের কোনো কেস আছে কিনা, সব প্রমাণ করার জন্য রেডি হয়ে যায়। মানে ওরা যে কোনো ভাবে প্রমাণ করতে চায় যে এটা হয়তো অযোগ্য বাবা ছিল, যার জন্য মেয়ে হয়তো চুরি করেছে, বা ওইখানে ম্যানার বুঝে নাই দৌড় দিয়েছে, এবং ভালো মন্দ বিচার না করে ওই বাড়ির বাইরে সবাই ভিড় জমা করে। আর শুধু তাই নয়, প্রমাণ ছাড়া মন্তব্যের মাধ্যমে উস্কেও দিচ্ছিল, বলে যে এরকম ফেসবুকে এমন একটা কমেন্ট দেখলাম, আপনি এটা করছেন ওইটা করছেন। সাংবাদিকদের কাজ কি? সত্যের মশাল হয়ে মানুষদের সঠিক পথ দেখানো, তাই না? কিন্তু এই যে আবল তাবল নিউজ, আবল তাবল মিডিয়ার কাজ কি? সত্যের মশাল হয়ে মানুষদের সঠিক পথ দেখানো, তাই না? কিন্তু এই যে এইসব সাংবাদিকরা টিআরপির জন্য নেটিজেনদের এইসব আবল তাবল জিনিসকে ওরা মেন প্রাইম কি বলে ইনফরমেশন সোর্স বানিয়ে যে অকামগুলো করে, এটা অ্যাকচুয়ালি অনেক মানুষের জীবন সমস্যায় ফেলে দেয়। তো একটা পর্যায়ে আমরা দেখতে পাই একটা মহিলা রিপোর্টার জোর করে যখন ওই মেয়েটির বাবার ইন্টারভিউ নিতে চায়, তখন ওই মহিলাটা একাই পড়ে যায়। তবে হ্যাঁ, মেয়েটার বাবা একটু হাত ঝাঁকি দিয়েছিল, তবে মিডিয়া এটাকে পেছন থেকে ভিডিও করেছিল, তো এই কারণে দেখে অনেকটা মনে হয় এরকম যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো মিডিয়া এটাকে হিংসাত্মক ভাবে উপস্থাপন করে, এমন একটা হিংসা তারা ওই মেয়েটার বাবার সম্পর্কে বলে যে বাবাটা ম্যানারলেস, তার জন্য মেয়েও ম্যানারলেস হয়েছে, এরকম বাবা সহ্য করা যায় না, এবং তাকে জেলে নেওয়া হোক 3 সপ্তাহের জন্য, তাকে ম্যানার শেখানো হোক। চিন্তা করো, মানে একবার এক দিকে যায়। কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই যে ওই মহিলাটা জোর করেই ওই মেয়েটার বাবার ইন্টারভিউ নেওয়ার জন্য পেছন পেছন যাচ্ছিল, এবং মনোযোগহীনতার কারণে সে একাই পড়ে গিয়েছে। কিন্তু মিডিয়া এটাকে বানিয়ে দেয় মেয়েটার বাবা একটা হিংস্র, এবং তারা এবার যেটা করে ওই ঘটনা নিয়ে দাবি করে, এবং এরপর নেটিজেনরা যেটা দাবি করে যে ওই মহিলা সাংবাদিকের উচিত ওই মেয়েটির বাবার বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করা। চিন্তা করো ভাই। এবং এরপর যেটা হয়, নেটিজেনদের আবার মায়া উঠে যায় হচ্ছে ওই মহিলা সাংবাদিকের উপর, এবং এরপর ওই মহিলা সাংবাদিকের প্রমোশন এবং স্যালারি বাড়ানোর দাবি ওঠে, এবং সত্যি সত্যি তাই হয়। মহিলার ক্যারিয়ার বেড়ে যায়, তার প্রমোশন হয়, স্যালারি বাড়ার সুযোগ হয়। মানে লাইফের ধাক্কা খেলো ওয়াগি আর মিৎসুরু তার মেয়ে হারালো, ওয়াগি তার ব্যবসা হারালো, কিন্তু লাভ হলো আরেকজনের। পুরো ঝামেলার শিকার হলো তারা। মারা গেল একটা স্কুলের মেয়ে, সবাই তাদের কথা ভুলে গেল, মানে এক একবার নেটিজেনরা এক এক দিকে যাচ্ছে। তো এমন অবস্থায় মিৎসুরুর তখন মনে একটা লক্ষ্য আসে, তার কাছে মনে হয় আমার মেয়ে চুরি করেনি, আর যদি সে চুরি করেও থাকে তার মানে তাকে কেউ বাধ্য করেছিল। মানে ওই যে মাঝখানের উপর কথা উঠছিল যে ওর মেয়ে হয়তো চুরি করেছে, তো ওর তখন মনে হতে শুরু করে স্কুলে হয়তো আমার মেয়েকে বুলি করা হতো। আর তখন তার এক্স ওয়াইফ বলে ওই দিন আমার মেয়ে আমাকে কল করেছিল, বলেছিল প্যারেন্টস টিচার মিটিং রয়েছে, কিন্তু আমাকে বলেছিল তোমার বদলে আমাকে যেতে, কিন্তু ভয়ে তোমাকে এটাও বলতে পারেনি। আর আমিও বিশ্বাস করি আমার মেয়ে চুরি করতে পারে না। তবে এই মেয়ের মা, মানে ওই মেয়েটার নাম হচ্ছে কানন, যে মারা গিয়েছে, ওর মা ভালো মতোই জানে যে তালাকের পর থেকে বা তাদের বিবাহ বিচ্ছেদের পর থেকে তার মেয়ে তার বাবার সঙ্গে থাকতে থাকতে ধীরে ধীরে ইন্ট্রোভার্ট এবং ভীত হয়ে নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেছিল, এবং স্কুলে তার কোনো প্রায় বন্ধুই ছিল না, এবং বাড়িতে ফিরেও সে মন খুলে কিছু বলার সাহস পেত না। আর তার রাগী বাবা সবসময় কাজে মনোযোগ দিতেন। অনেক সময় এরকম হতো তিনি মাছ ধরতে টানা কিছুদিন বাইরেও থাকতেন, এবং বাড়ি ফিরেও মেয়েকে যে একটা কেয়ার করতে হয়, ভালোবাসা করতে হয় সেটা বুঝতেন না। তিনি শুধু মেয়ের উপর অভিযোগই করতেন, এটা হয় না কেন, ওইটা হয় না কেন। এমনকি ওই মেয়েটার মা ওই মেয়েটিকে একটা মোবাইল ফোনও কিনে দিয়েছিল, যাতে সে তার মেয়ের সঙ্গে কথা বলতে পারে, বা মেয়েটার যখন মন খারাপ হবে মায়ের সঙ্গে কথা বলতে পারে। কিন্তু তার বাবা রেগে ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, এবং বলেছিল পড়াশোনা ছাড়া আর কোনো কিছুর দরকার নেই। কিন্তু বাবা কখন এটা বুঝতে পারেনি যে তার কঠোরতা এবং নিয়মকানুন কোনো কাজে আসবে না যদি সে তার মেয়েকে একটা সমাজের বসবাসের উপযুক্ত মানুষ না বানাতে পারে। তো এর ফলে যেটা হয়, মেয়েটার মনে আস্তে আস্তে অজানা ভয় এবং দূরত্ব তৈরি হওয়া শুরু করে সবার প্রতি। ধীরে ধীরে তার মানসিক অবস্থা খারাপ হতে শুরু করে, এবং হতে পারে সে হয়তো ছোটখাটো জিনিস চুরি করেছিল, কিন্তু বাবার থেকে শাস্তি পাওয়ার ভয় তার ছিল, আর এ কারণে হয়তো পালানোর চেষ্টা করেছিল। হয়তো মনে করো যে লিপস্টিক ওটা কিনবে, বাবাকে বলতে সাহস পায় নাই। ওর বাবা কিন্তু অলরেডি বলেছে যে মেকআপ করেন আমার মেয়ে, মেয়েরা কেন মেকআপ করবে না, তার মানে বাবাকে বলতে সাহস পায় না মেকআপ কেনার টাকা দেওয়ার। তো এই জন্য মেয়েটা হয়তো একটা নেল পলিশ চুরি করেছিল, কিন্তু ও যে মার খাবে এই ভয়ে হয়তো দৌড় দিয়েছিল, তারপর দুর্ঘটনার শিকার হয়েছে। আর এইদিকে আমরা দেখতে পাই ওই মেয়েটার বাবা মিৎসুরু তার মেয়ের জিনিসপত্র যখন গোছাচ্ছিল, তখন সে সত্যি সত্যি নেল পলিশ এবং কিছু কসমেটিক জিনিস পায়। তো ভয় পেয়ে যায়, তার মানে আমার মেয়ে তো সত্যি চুরি করেছিল, এবং রাতের অন্ধকারে তিনি চুপচাপ ওগুলো ফেলে দেন, যাতে তার মেয়ে চুরি করেছে এটা স্বীকার না করা যায়। তাহলে তো সবাই ধরে নেবে বাবা ব্যর্থ ছিল, এবং বাবার উপর লেগে যাবে মিডিয়া, তো এটা ওর জন্য খুব কষ্টের হবে। কিন্তু ওর বাবা তো নিজের উপর দোষ নিতে চায় না, এই জন্য দোষ তো কারোর উপর দিতে হবে। কি করা যায়? তো সে এরপর যায় স্কুলে এবং অভিযোগ করে
পরে স্কুলে হয়তো আমার মেয়ে বুলির শিকার হয়েছিল, আর ওই বুলিরা হয়তো আমার মেয়েকে চুরি করাতে বাধ্য করতো, এবং সে স্কুল প্রশাসনের কাছে এই পুরো বিষয়টা গভীরভাবে তদন্ত করার জন্য দাবি জানায়। কিন্তু ওই মেয়েটার বাবা চলে যাওয়ার পরে একজন তরুণ ক্লাস শিক্ষক তদন্তের প্রস্তুতি নিতে চাইলে স্কুলের প্রিন্সিপাল ব্যাপারটিকে গুরুত্ব দেয় না, বরং বলে দেখো যদি সত্যি সত্যি বুলি বের হয় তাহলে তো আমার স্কুলের দুর্নাম হবে, বরং ছোটখাটো একটা গল্প বানাও, দেখো কিভাবে স্কুলের সুনাম বাঁচানো যায়। বুঝতেই পারছো সবাই শুধু নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছে। আর তিনি আরো বলেন তবে উল্টো প্রিন্সিপাল কি করে, এর আগেও তো আমাদের স্কুলে একটা অভিযোগ এসেছিল ওই সুপারমার্কেট থেকে যে আমাদের একটা মেয়ে চুরি করেছে, তার মানে তোমরা একটা সিস্টেম করে ওই ম্যানেজারের উপর দোষ দাও যে এর আগেও একটা স্টুডেন্টকে বিরক্ত করেছে আমাদের, আর এর জন্য আমাদের আরেকটা মেয়ে কারণ মানে যে মারা গেল ও পালিয়ে গিয়েছে। কিন্তু এটা একটা ভিত্তিহীন গল্প। তো এই গল্প যখন স্কুল থেকে স্টেটমেন্ট দেওয়া হয় যে ওই ম্যানেজার এর আগেও আমাদের একটা মেয়েকে ধুমধামুক দিয়েছে, তো যেটা হয় এবার এটা গুজবের মতো ছড়ায় যে ওয়াগি হয়তো ওই মেয়েটার উপর মানে একটা নাবালিকা মেয়ের সাথে অনৈতিক আচরণ বা যৌন আচরণ করার চেষ্টা করেছে। তো এইবার কি হয়, এতদিন রাগ যে ওই মেয়েটার বাবার উপর ছিল, ভালো মতো সন্তানকে বানাতে পারে নাই, লালন পালন করতে পারে নাই, সেই রাগ আবারও আসে কার উপরে, ওই ম্যানেজারের উপরে, মানে ওয়াগির উপরে। জীবন যার শেষ। তো আবারও ওর সুপার মার্কেটে ঝামেলা শুরু হয়, একবার থামছিল আবারও ঝামেলা শুরু হয়, এবং ওই বেটাই করে কি মানে মেয়ের বাবা সে করে কি ওয়াগির বিরুদ্ধে প্রমাণ খুঁজতে শুরু করে, তার সুপার মার্কেটে আসে এবং আঠার মতো পিছনে লেগে থাকে, চারপাশে ঘুরতে থাকে, সব সময় দূর থেকে তাকিয়ে থাকতো, রাতেও পিছু নিত, এমনকি রেস্টুরেন্টে যখন ওয়াগি খেতে যেত তাও পিছু ছাড়তো না। তো এইসব কারণে ওয়াগির জীবন অসহনীয় হয়ে ওঠে। আর একদিন সে জন্য রাস্তার ধারে হাঁটু গেড়ে বসে মিৎসুরুকে মানে ওই মেয়েটার বাবাকে বলে প্লিজ আমাকে ছেড়ে দিন। কিন্তু তখন ওই মিৎসুরু মানে ওই মেয়েটির বাবাও হাঁটু গেড়ে বসে চিৎকার করে বলে আচ্ছা এরকম হাঁটু গেড়ে বসলে যদি আমার মেয়ের জীবন ফিরে আসে তাহলে আমি সারাজীবন এভাবেই থাকবো। আর তারপর ওয়াগিকে করে কি আরো মানসিকভাবে আঘাত দেওয়ার জন্য সেই দুর্ঘটনার জায়গায় নিয়ে যায় এবং বারবার সেই ভয়াবহ দৃশ্যের কথা বলতে থাকে যে কিভাবে তার মেয়ের প্রাণ গিয়েছিল। তো এইসব কারণে যেটা হয় ওয়াগির মনে অপরাধবোধ এবং আফসোস চরমে পৌঁছে যায় এবং তার মনে তখন এটা হতে শুরু করে আমি কেন ওকে বাঁচাতে রাস্তার মধ্যে দৌড় দিলাম না, ওকে সরালাম না, তাহলে তো ট্রাকের নিচে পড়তো না, মানে এটা ওর উপর চাপাই দেওয়া হচ্ছে। মানে মিৎসুরুর দিনের পর দিন ওয়াগির উপর প্রেশার দেওয়া, সমাজের ঘৃণা, গালাগালি, মানে এগুলো থেকে ও লাইফে একবারে শেষ হয়ে যায়, ঝাঁঝরা হয়ে যায়। তো এগুলো থেকে বাঁচার একটাই উপায় মৃত্যু। তো আত্মহত্যার চেষ্টা করে কিন্তু ভাগ্যক্রমে সুপার মার্কেটের কর্মীরা সময় মতো ওকে দেখে ফেলে এবং মৃত্যুর কিনারা থেকে টেনে নিয়ে আসে। তবে এখানে আরেকটা ট্র্যাজেডি ঘটনা ঘটে যায়। ওই যে ওই প্রাইভেট কারে একটা মহিলা চালক ছিল না যে আর কি মনে করো প্রথমে গাড়ি ধাক্কা দিয়েছিল, ও কিন্তু এখন ওই শখ থেকে বেরোতে পারেনি। সব সময় তার ভেতরে গভীর অপরাধবোধ কাজ করত এবং সে তার মাকে নিয়ে প্রায়ই ওই মেয়েটির বাবার কাছে মাপ চাইতে যেত, কিন্তু ওই মনে করো কঞ্জুস লোক মানে ওই মেয়েটির বাবা প্রতিবারই কঠোর ভাষায় জবাব দিত। এবং এরপর যেটা হয় মেয়েটার যখন সহ্য করতে পারে না পুরোপুরি ভেঙে পড়ে অপরাধবোধে আত্মহত্যা করে দেয়। তো এইটা জানার পরে ওই মেয়েটির বাবা যে সিনেমার শুরুতে মারা গেল আর কি, কানুনের বাবা মিৎসুরু, ও তো পুরো শক, তো ভাবতেও পারেনি বিষয়টা এত দূর যাবে এবং ও অনুতপ্ত হয়ে যায়, তাই আমার জন্য ওই মেয়েটা মারা গেল, আমার কথার জন্য মেয়েটা মারা গেল। তো অনুতপ্ত হয়ে ও করে সেই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেয় এবং ও মোটামুটি ধারণা করে এসেছে যে আমি যেরকম ওই যে ওয়াগিকে ঝাড়িটারি কটু কথা শুনিয়েছি আমি হয়তো তাই শুনবো, কিন্তু সমস্যা নেই, আমি শুনলাম কারণ এটার যোগ্য। বুঝতে পারছো ব্যাপারটা, ওয়াগি যে পজিশনে ছিল সেই পজিশনে কিন্তু আজকে মিৎসুরু রয়েছে। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে কি এই মেয়েটার মায়ের আচরণ মিৎসুরুর একদম উল্টা ছিল, মানে মিৎসুরু ওয়াগির সাথে যেটা করেছিল তার পুরো উল্টো। সে মিৎসুরুকে তো দোষ দেয়ই না, উল্টো মেয়ের পক্ষ থেকে ক্ষমা চায় যে আমার মেয়ে আসলে ইচ্ছে করে আঘাত দেয়নি, কিন্তু ওর মনে অনেক কষ্ট পেয়েছিল আর এর জন্য দায়িত্ব থেকে পালিয়েছে। তবে হ্যাঁ এই ভুলটা আমার, কারণ আমি ওকে ঠিক মতো শেখাইনি, এই কারণে আমার মেয়ে মানসিকভাবে এত দুর্বল হয়েছিল। আমি যদি ওকে ছোটবেলা থেকে এই পরিবেশে মানুষ করার মতো ম্যানার বুঝিয়ে তৈরি করতাম তাহলে হয়তো বেঁচে থাকতো। আমি একজন মা হিসেবে সঠিক দায়িত্ব পালন করতে পারিনি। তবে হ্যাঁ এখন থেকে আমার যে দায়িত্ব সেটা আমি ভালো মতো পালন করব। তো আর যদিও আমার মেয়ের একটা ভুল ছিল তুমি পারলে ক্ষমা করে দিও, আমাকেও ক্ষমা করে দিও। তো মেয়েটির মায়ের কান্না আর নিজের উপর দুঃখ যে আমি আমার মেয়েকে ওইরকম মেন্টালি স্ট্রং বানাতে পারি নাই, এই জন্য আমার মেয়ে আত্মহত্যা করেছে, এইগুলো মিৎসুরুকে একদম নাড়িয়ে দেয় এবং যে সত্যগুলো থেকে সে পালাচ্ছিল, মানুষের উপর দোষ দিচ্ছিল, সেগুলো সে এখন বুঝতে পারে এবং গভীর অনুতাপে ডুবে যায়। এবং এরপর কি হয় মিডিয়া যখন ওই মেয়েটার মায়ের কাছে যায়, মানে ওই গাড়ি চালক মেয়ের মায়ের কাছে, তখন ওই মেয়েটার মা মৃত্যুর কারণ হিসেবে বলে যে অন্য কারণে মারা গিয়েছে অসুস্থ হয়ে। কারণ তিনি যদি সত্যটা বলতেন তাহলে মিৎসুরু আবারও ওই বিবেকহীন মিডিয়াতে পড়তো এবং তাকে আবারও মানুষরা নিচু করা শুরু করতো। তো যাই হোক এই ঘটনার পর থেকে মিৎসুরু করে কি মানে ওই মেয়েটার বাবা সত্যের খোঁজ করা ছেড়ে দেয় এবং সে ওয়াগির সঙ্গে আর কোনো ঝামেলা করে না। সে জাস্ট এখন প্রতিদিন তার মেয়ের কবরে গিয়ে একটু শান্তি খোঁজে। তো এইভাবে সময় কাটতে লাগলো। মিডিয়ারও আস্তে আস্তে আগ্রহ কমে যায়, মানে ওই যে নেটিজেনরাও নতুন একটা টপিক পেয়ে গিয়েছে, অমুক টিকটকারের মনে করো লিঙ্ক ভাইরাল হয়েছে। তো অন্যদিকে মন সবার এবং সবাই ওদের দিক থেকে কিন্তু মনোযোগ সরিয়ে ফেলেছে। কিন্তু যারা এগুলোর প্রেশার খেয়েছে তাদের কি এত সহজে ভোলা সম্ভব? ওয়াগি মানে এই সিনেমার মেন যে ক্যারেক্টার ফার্স্টে থেকে দেখেছি, ওর বাবা ওকে সুপার মার্কেটটা দিয়ে গিয়েছিল, সেটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এবং জীবিকা নির্বাহের জন্য ও এখন রাস্তা মেরামতের শ্রমিক হিসেবে কাজ করে। তবে রাস্তা মেরামতের সাথে
সাথে সে তার মানসিক অবস্থাটাও মেরামত করার চেষ্টা করছিল, মানে মানসিকভাবেও পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। তবে একদিন হুট করে মিথ শুরু করে কি ওয়াগির সাথে দেখা করে। পরিবেশ তো এখন শান্ত, দুজনের হৃদয়ে একে অপরের জন্য অপরাধ বোধ ছিল, কারণ ওয়াগি যে পজিশনে ছিল মিথ শুরু কিন্তু সেই পজিশনে গিয়েছিল। দুজনেই বুঝতে পারছে, সহানুভূতিও কাজ করছে। কিন্তু যখনই ওয়াগির চোখ পড়ে মিথ শুরুর ব্যাগে ঝুলে থাকা ওই ছোট্ট পুতুলের রিং এর দিকে, তখন ওর মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং বারবার বলতে থাকে আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। অ্যাকচুয়ালি এই রিংটা ওই মেয়েটা, মানে যার নাম কানন, তার স্কুল ব্যাগে ছিল। মানে ওই ঘটনার ছায়া এখনো ওয়াগির থেকে মুছে যায়নি। তো বলতে থাকে ও আবারও আমি দুঃখিত, আমি সত্যি দুঃখিত, আমি ওকে আঘাত দিতে চাইনি, তোমাকে আঘাত দিতে চাইলে আমাকে ক্ষমা করো। কিন্তু মিথ শুরু বলে এমন কিছু বলো না, প্লিজ আমার কথা শোনো। কিন্তু ওয়াগি পাগল হয়ে গিয়েছে, একই কথা বলতে থাকে। আর এখানে লক্ষ্য শুধুমাত্র ওয়াগিই নয় যার কোনো মুক্তি মেলেনি, মিথ শুরুকেও কিন্তু সবাই ঘৃণা করতো এবং মিথ শুরু নিজেকে ক্ষমা করতে পারছিল না। এবং এইরকম একটা ট্র্যাজেডি নিয়ে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বুঝতে পারছো এই গল্পটা হয়তো তোমার কাছে স্লো লাগতে পারে, ভালো লাগতে পারে, আর আমি হয়তো ভালো মতো আজকে আমি এক্সপ্লেন করতে পারিনি, কারণ আমার শরীরটা অতটা ভালো না, তার উপর আমার স্টুডিওটা নাই এখন, আমি এখন ছাদে কাজ করি খোলা জায়গায়। তো আমি জানি না যে কেমন লেগেছে ভিডিওটা। তবে তারপরেও এই সিনেমা থেকে যেটা আমরা দেখলাম বা এই সিনেমাতে যেটা বোঝানো হয়েছে, যে একটা সাধারণ ঘটনা পুরো সমাজের যে অসুস্থ চিন্তাধারার মানুষ রয়েছে, মিডিয়া রয়েছে, তারা কোন পর্যায়ে নিতে পারে এবং কতগুলো মানুষের জীবন চিরতরে নষ্ট করতে পারে। এখানে কিন্তু 3টা পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। যেমন এখানে কানন, ওই মেয়েটা, তার মানসিক অবস্থার সমস্যা শুরু হয়েছে তার বাবার কাছ থেকে। সে শুধু আদর আর ভালোবাসা চেয়েছিল, কিন্তু পেয়েছিল ভয়ের দূরত্ব, আর এ কারণে সে জানতো না সমাজে কিভাবে চলতে হয়। আর ওয়াগি, সে তো তোমার তার কাজই করতে গিয়েছিল, কিন্তু ওই মেয়েটা যে ফ্যামিলি থেকে অবস্থা ভয় পেয়ে দিয়েছে, তোর বাবা জানলে কি করবে, নেল পলিশ চুরি করেছি, তো কি হলো, মারা গেল। তারপর কাহিনী তো দেখলেই মিডিয়া কোন পর্যায়ে নিয়ে নিল। এটা কিন্তু জেনারেলি অ্যাক্সিডেন্ট পর্যন্তই ঠিক ছিল, কিন্তু মাঝখান থেকে 3টা লাইফ শেষ। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। সিনেমাটি কেমন লেগেছে বলো, আমার কোনো ভুল ভ্রান্তি হলে ধরিয়ে দিও কমেন্টে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।